কালকে করে তুলে ক্লিক করে পাবেন কিন্তু সেখানে কি আছে তোমরা কোন দিন ছিল আপনাদের যোগাযোগ করতে হবে না এখানে আমরা দুই খাবার প্রপার মানে পার্টি নম্বর যখন আপনার হচ্ছে নাম্বার চলে যাবে ক্লিয়ার হবে সেটা আপনি ফোন দিতে তবে যদি আপনাকে কয়েকবার ফোন দিয়েছি ধরেননি ওইভাবে যদি করার ক্ষেত্রে একবার থেকে দুবার ফোন দিতে তারপর যায় না হ্যাঁ আপনার ফোনটা একটু ক্লিয়ার করতে হবে ক্লিয়ার আমাদের সাথে ফোন নাম্বার লিখে দেয় দিচ্ছি ভাই দিচ্ছি আমি বলছি আমি তোমায় লাভ সংখ্যাটি সারা দিলে সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে সবাইকে। অনেকদিন পরে আসছি, আবারও আপনাদের সামনে আছি। আমাকে শোনা যায় কিনা একটু বলবেন, আর সবাই কেমন আছেন আমাকে একটু জানাবেন, ঠিক আছে? আমাকে শোনা যায় কিনা একটু জানাবেন। আপনাদের সাথে অনেকদিন পর আছে। হ্যাঁ, হালিমা কেমন তো আসছে। ওয়ালাইকুম আসসালাম ভাই। দিনা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। আমাকে শোনা যায় কিনা একটু জানাবেন। হ্যাঁ, আমাকে শোনা যায় কিনা একটু জানাবেন। সবাই কেমন আছেন এটা বলেন। অনেকদিন পর আপনাদের সামনে, অনেকদিন আপনাদের সাথে যোগাযোগ নাই। সবাই একটু বলেন কেমন আছেন। দিনাও আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আমি ভালো আছি ভাই। আচ্ছা,
ক্লাসের উপস্থিত যারা খুবই কম। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? যেহেতু ক্লাসে উপস্থিত থাকা কম, আচ্ছা আমি ক্লাস শুরু করে দিই, ঠিক আছে? আর মজার একটা টপিক উত্তর আমেরিকার মহাদেশ, এটার উপর দুইটা ক্লাস নিব আমি, ঠিক আছে? আজকে উত্তর আমেরিকার মহাদেশ দুইটা ক্লাস নিব। এখান থেকে পরীক্ষার প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুবই বেশি। আপনি যেখানে পরীক্ষা দেন না কেন এখান থেকে প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? তাহলে দেখেন আমরা যে উত্তর আমেরিকার মহাদেশ পড়তেছি, এই উত্তর আমেরিকার মহাদেশ আমাদের জানতে হবে, ঠিক আছে? বলা হয় আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, ঠিক আছে? আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকা মহাদেশ। এই মহাদেশে স্বাধীন দেশ 23টি ও জাতিসংঘের সদস্য দেশ 23টি। জাতিসংঘের সদস্য দেশ 23টি, ঠিক আছে? আয়তনে উত্তর আমেরিকা সব থেকে বড় দেশ। আয়তনে উত্তর আমেরিকার সব থেকে বড় দেশ কানাডা ও জনসংখ্যায় বড় দেশ জনসংখ্যায় বড় দেশ যুক্তরাষ্ট্র। জনসংখ্যায় বড় দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, যেটাকে আমরা সংক্ষেপে ইংরেজিতে বলি ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ঠিক আছে? ওকে, এরপর দেখেন বলা হচ্ছে আয়তন ও জনসংখ্যায় ছোট দেশ, মানে উত্তর আমেরিকার ছোট দেশ সেন্ট কিটস এন্ড নেভিস। আয়তনে জনসংখ্যা সব থেকে ছোট দেশ, ঠিক আছে? ওকে, এরপর উত্তর আমেরিকা দীর্ঘতম নদী মিসিসিপি ও মিসৌরি, ঠিক আছে? আচ্ছা, এরপর আচ্ছা এই পর্যন্ত হয়েছে কিনা দেখেন তো, এই পর্যন্ত হইলে বলেন। দেখেন বলছি আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। এই মহাদেশের স্বাধীন দেশ 23টি, জাতিসংঘের সদস্য দেশ হচ্ছে 23টি। আয়তনে উত্তর আমেরিকার সব থেকে বড় দেশ কানাডা, জনসংখ্যার সব থেকে বড় দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, যেটা সংক্ষিপ্ত নাম আমরা কি বলি ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আয়তনে জনসংখ্যায় ছোট দেশ সেন্ট কিটস এন্ড নেভিস। উত্তর আমেরিকার দীর্ঘতম হচ্ছে মিসিসিপি ও মিসৌরি, ঠিক আছে? সাউন্ড ক্লিয়ার না? You can see the wrapper. But from here,
কেমন জানি কেমন একটু সময় দেন, হ্যাঁ 1-2 মিনিট সময় দেন। আচ্ছা এখন শোনা যায়? এখন দেখেন তো কি অবস্থা, এখন দেখেন কি অবস্থা, নিচের আবার একটু দেখেন তো ভাই। সেটা পুরো নিচে নিতে নিচে দেওয়া হচ্ছে এটা একটু না আচ্ছা এখন দেখেন তো একটু, এখন শোনা যায়? ক্লিয়ার সাউন্ড? ওকে, তাহলে দেখেন আমি বলছি উত্তর আমেরিকা মহাদেশ আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ এই উত্তর আমেরিকা মহাদেশ। এই মহাদেশের স্বাধীন দেশ 23টি এবং জাতিসংঘের সদস্য দেশের মধ্যে রয়েছে 23টি। আয়তনে উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশ কানাডা, সেটা আয়তনে
পৃথিবীর আবার দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা, কিন্তু উত্তর আমেরিকা মহাদেশের হচ্ছে আয়তনে প্রথম বা বৃহত্তম, কিন্তু আয়তনে আবার পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কিন্তু আবার কানাডা। আর জনসংখ্যায় বড় দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, আয়তনে জনসংখ্যার সবচেয়ে বড় দেশ হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড, আয়তনে জনসংখ্যার সবচেয়ে ছোট দেশ হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ঠিক আছে। উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম হচ্ছে মিসিসিপি ও মিসুরি। এই পর্যন্ত হইলে একটু বলেন তো। আচ্ছা, এই পর্যন্ত হইতে বলেন তো। ঠিক আছে। ওকে, ওকে, হ্যাঁ, আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কানাডা, আর তৃতীয় হচ্ছে যুক্তরাষ্ট্র। হ্যাঁ, আলিমা সীমা বোঝা গেছে। ওকে, এরপর এরপর আমরা চলে যাবো হচ্ছে আমেরিকা আবিষ্কার। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন আমি যে ও অঞ্চল করেছি, হ্যাঁ, অঞ্চল, এই যে আমেরিকা মহাদেশে 23টা দেশ আছে, এই 23টা দেশ কিন্তু হচ্ছে 3টি অঞ্চলে বিভক্ত। কয়টি অঞ্চলে বিভক্ত? 3টি অঞ্চলে, 23টি দেশ, 23টি দেশ কিন্তু হচ্ছে 3টি অঞ্চলে বিভক্ত, ঠিক আছে। যেমন আমরা এশিয়া যখন পড়েছিলাম 5টা অঞ্চল পড়েছিলাম না, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া বা দূরপ্রাচ্য, আবার হচ্ছে মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য, এরকম বলা হচ্ছে। একটা হচ্ছে উত্তর আমেরিকা, উত্তর আমেরিকা, ঠিক আছে। এর দেশ হচ্ছে 3টি, কি কি? যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। এরপর হচ্ছে মধ্য আমেরিকা, মধ্য আমেরিকা, এই মধ্য আমেরিকার দেশ আবার হচ্ছে 7টা। এরপর হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চল, ক্যারিবিয়ান অঞ্চল, বা আমরা যদি বলি ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে। ওয়েস্ট ইন্ডিজ, DIES, ওয়েস্ট ইন্ডিজ। এই ক্যারিবিয়ান অঞ্চল বা ওয়েস্ট ইন্ডিজের দেশ হচ্ছে 13টা। ওয়েস্ট ইন্ডিজ শব্দের অর্থ হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ শব্দের অর্থ হচ্ছে দ্বীপ সমষ্টি, দ্বীপ সমষ্টি। ওয়েস্ট ইন্ডিজ শব্দের অর্থ হচ্ছে দ্বীপ সমষ্টি, ঠিক আছে, বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, বা আমরা যদি বলি তাহলে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। হ্যাঁ, পশ্চিম ভারতীয়
দ্বীপপুঞ্জ। দেখেন ওয়েস্ট ইন্ডিজ শব্দের অর্থ হচ্ছে দ্বীপের সমষ্টি, দ্বীপ সমষ্টি বা পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জ। এই অঞ্চলটাকে আমরা ক্যারিবিয়ান অঞ্চল বলি, কারণ ক্যারিবিয়ান ক্যারিবিয়ান হচ্ছে সাগরের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে ওই দেশগুলোকে নিয়ে যে অঞ্চলটা গঠিত, ওই অঞ্চলটাকে বলা হচ্ছে কিন্তু হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চল, যেটাকে আমরা বলছি ওয়েস্ট ইন্ডিজ বলছি। কি বলছি? ওয়েস্ট ইন্ডিজ বলছি। ঠিক আছে, বোঝা গেছে এই পর্যন্ত? এই পর্যন্ত কি বোঝা গেছে? হেডমাস্টারের বেতন তো অনেক পোলাপান, কিন্তু এই পোলাপানগুলো গেল কই? ওকে, এস টি ডাবল ঠিক আছে। ওকে, আচ্ছা ওকে, আমি একটা বিষয় একটু যাই তো, সেখানে হচ্ছে আমাদেরকে ম্যাথ সম্পর্কে একটু দেখায়। হ্যাঁ, ম্যাথ সম্পর্কে দেখায়, সেটা হচ্ছে যে আচ্ছা, এইখানে ওয়ার্ড ম্যাপ সম্পর্কে আপনাদেরকে একটু আমি বুঝাবো। ঠিক আছে, এটা একটু আপনাদেরকে বুঝাই। দেখেন আচ্ছা, দেখেন আচ্ছা, ওয়ার্ল্ড ম্যাপ সম্পর্কে একটু দেখেন। হ্যাঁ, আচ্ছা দেখেন, বলা হচ্ছে এটা হচ্ছে এশিয়া মহাদেশ। হ্যাঁ, এই যেটা আমরা দেখছি এইটা কিন্তু হচ্ছে এশিয়া মহাদেশ, এটা সহ কিন্তু এটা সহ, এটা এশিয়া মহাদেশ, এইটা টোটাল আফ্রিকা মহাদেশ। ঠিক আছে, আবার এটা হচ্ছে ইউরোপ মহাদেশ, এইটা, আর এটা যেদিকে এশিয়ার মধ্যে পড়ে, এইটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, এইটা দক্ষিণ আমেরিকা মহাদেশ। ঠিক আছে, আর এটা হচ্ছে ওশেনিয়া মহাদেশ বা অ্যান্টার্কটিকা মহাদেশ। তো দেখেন এই যে আজকের যে আমেরিকান ইউনাইটেড স্টেটস ইউএসএ, আচ্ছা এইখানে যে অঞ্চলটা আছে এইখানে, এটাই মূলত ক্যারিবিয়ান অঞ্চল। এটাই মূলত কি ক্যারিবিয়ান অঞ্চল। একটা ভালো না? আচ্ছা আচ্ছা, মোটামুটি একটু ধারণা পাইলাম না? এখন আমরা আমেরিকা আবিষ্কার করব। আমেরিকা আবিষ্কার, খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকা আবিষ্কার, এটা আমরা করব। ঠিক আছে, আচ্ছা রতন রাজ ওয়ালাইকুম আসসালাম, অনেক লেট। হ্যাঁ ঠিক আছে, দেখেন আমেরিকা আবিষ্কার, তার আগে একটা গল্প শুনি। আপনারা ক্রিস্টোফার কলম্বাসের নাম শুনেছেন না?
এই ক্রিস্টোফার কলম্বাস 1492 সালে আমেরিকা আবিষ্কার করে, এটা আমরা জানি। তো এর পিছনের কিছু গল্প আছে। পিছনের গল্পটা কি? আচ্ছা দেখ, এটা তো বললাম যে এখানে হচ্ছে ইউরোপ, এখানে হচ্ছে আফ্রিকা, এটা এশিয়া, এটা উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা। তো এটা যে ইউরোপ মহাদেশ, এটা তো এশিয়া, এটা আফ্রিকা, এটা হচ্ছে নর্থ আমেরিকা, এটা সাউথ আমেরিকা। তো এইখানে একটা দেশ আছে স্পেন, ইউরোপের একটা দেশ আছে স্পেন, আর এখানে আফ্রিকার একটা দেশ আছে মরক্কো। মাঝখানে কিন্তু যেটা আছে সেটা কিন্তু একটা প্রণালী, তার নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। হ্যাঁ, এই প্রণালীটার নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। এই যে জিব্রাল্টার প্রণালী, এই যে প্রণালী আছে, এই প্রণালী দ্বারা কিন্তু ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করা হয়েছে। আর এখানে ভূমধ্যসাগর, মেডিটেরিয়ান সি, আর এখানে টোটাল আটলান্টিক মহাসাগর, এইটাকে সংযুক্ত করা হয়েছে। মাঝে মাঝে প্রশ্ন আসে জিব্রাল্টার প্রণালী কোন দুইটা দেশকে পৃথক করেছে, তখন আমরা বলি স্পেন এবং মরক্কো। ওই যে 2022 সালে পর্তুগালকে হারিয়ে সেমিফাইনাল খেলো না মরক্কো, সেই মরক্কো। আচ্ছা, এখন দেখেন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি। তো এই যে স্পেনের রাজতন্ত্রকে, একজনের নাম হচ্ছে, রাজার নাম হচ্ছে ফার্ডিনান্ড এবং রানীর নাম হচ্ছে সোফি। ঠিক আছে, সরি ইসাবেলা, রানীর নাম হচ্ছে ইসাবেলা। ফার্ডিনান্ড এবং ইসাবেলা তারা কি করলো, একটা ঘোষণা দিল যদি কোনো ব্যক্তি কোনো দেশ বা মহাদেশ আবিষ্কার করতে পারে তাহলে তাকে মহাসমুদ্রের অ্যাডমিরাল উপাধি দেওয়া হবে। এইটা শোনার পর এইখানে একটা দেশ আছে স্পেনের উপরে, তার নাম হচ্ছে পর্তুগাল, আর এই পাশে একটা দেশ আছে তার নাম হচ্ছে ইতালি, তার নাম হচ্ছে ইতালি। তো ওই ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস তার এই ঘোষণায় সাড়া দিয়ে তাদের কাছে আসে, এসে তিনটা জাহাজ নিয়ে, তিনটি জাহাজ, অনেক বড় বড় জাহাজ, এবং 70 থেকে 80 জন হচ্ছে স্পেনীয় দক্ষ মাঝিনে নিয়ে এই যে স্পেন আছে, এই স্পেনের পালোস বন্দর থেকে যাত্রা শুরু করে। এই ক্রিস্টোফার কলম্বাসের উদ্দেশ্য ছিল তারা এই দক্ষিণ দিক দিয়ে গিয়ে উত্তর মহাসাগর পার হয়ে গিয়ে ভারত আবিষ্কার করবে। ভারত আবিষ্কারের জন্য বের হয়েছে। আপনাদের আমি ইতিহাস ক্লাস করাইছি, মেগাথেনিস নামে একটা ব্যক্তি পড়াইছিলাম না? ওই যে মেগাথেনিস, যে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন আমলে ভারতবর্ষে আসে, খ্রিস্টপূর্বের ঘটনা। তার একটা বিখ্যাত বই ছিল ইন্ডিকা। তো তার বইয়ে তো ইন্ডিয়া সম্পর্কে, মানে ভারতবর্ষ সম্পর্কে হিউজ একটা বর্ণনা দেওয়া আছে। ওইটা শুনে ইউরোপীয়রা ভারতে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতেছিল। তো এই ক্রিস্টোফার কলম্বাস ভারত আবিষ্কারের উদ্দেশ্যে বের, কিন্তু যাত্রাপথে বাতাস দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হলে জাহাজগুলো পশ্চিম দিকে ধাবিত হলে তারা গিয়ে একসময় 1492 সালে যে আমেরিকাতে ক্যারিবিয়ান অঞ্চলগুলো আছে, ওয়েস্ট ইন্ডিজ, ওই অঞ্চলে গিয়ে পৌঁছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন, আমি বললাম যে 1492 সালে গিয়ে ক্যারিবিয়ান অঞ্চলে উপস্থিত হয় এই ক্রিস্টোফার কলম্বাস। তার একটা বহুত কাহিনী আছে। বলা হয় থাকে ক্রিস্টোফার কলম্বাস 1490 সালে স্পেনের পালোস বন্দর থেকে যাত্রা শুরু করে। ঠিক আছে, তিনটা জাহাজ নেয়, একটা মিনা, একটা প্রিন্টা, একটা সান্তা মারিয়া, এবং 70-80 জন দক্ষ স্পেনীয় মাঝিনাই নিয়ে যাত্রা শুরু করে মূলত ভারত আবিষ্কারের উদ্দেশ্যে। কিন্তু যাত্রাপথে বাতাস এই দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হওয়ার কারণে তারা ভারতে আসা হয়নি, সে চলে গেছে আমেরিকার ক্যারিবিয়ান অঞ্চলে। ঠিক আছে, তো 1490 সালে যাত্রা শুরু করে এবং সর্বশেষ গিয়ে 1492 সালের 11 অক্টোবর
জাহাজের যে নাবিকগুলো ছিল তারা অসম্মতি জানায় যে তারা পশ্চিম দিকে যাবে। তখন ক্রিস্টোফার কলম্বাস একটা দিন সময় প্রার্থনা করে যে আপনারা হচ্ছে আর একদিন হচ্ছে আমাকে 24 ঘন্টা সময় দেন, যদি এর সামনে আমরা কিছু পাই তাহলে আগাবো, নয়তো আবার ব্যাক করে চলে যাবো। তো ওই দিন রাতে ঠিক জাহাজের মাঝখান থেকে একটু দূরে একটা জায়গায় আলো দেখতে পারে। মনে করা হয়েছিল যে সেখানে কোনো একটা দ্বীপ আছে, একটা ছোট একটা জায়গা আছে, ওই দ্বীপে কিছু আদিবাসী আছে, মানে যারা আদিকাল থেকে বসবাস করে, ঠিক আছে। তো তারা সেখানে আগুন জ্বালে বন্য পশুর ভয় রাত্রি নিবারণ করছে। এতে তাদের আশার সঞ্চার হয় এবং 12 অক্টোবর সকালে গিয়ে তারা এখানে পৌঁছালে তারা আমেরিকা আবিষ্কার করে ফেলল। অর্থাৎ ক্রিস্টোফার কলম্বাসকে নিজেও জানে না সে কোনো দেশ বা মহাদেশ আবিষ্কার করেছে। ক্রিস্টোফার কলম্বাস নিজেও জানে না যে তারা কোনো দেশ বা মহাদেশ আবিষ্কার করে ফেলেছে, যাই হোক তারা একটা ভূখণ্ড আবিষ্কার করছে। তো তখন এই ক্রিস্টোফার কলম্বাস স্পেনে চলে আসলে তাকে স্পেনের রাজদম্পতি সংবর্ধনা দেয় এবং মহাসমুদ্রের অ্যাডমিরাল উপাধি দেয়। এরপর তার নির্দেশিত পথ অনুসারে আর এক ইতালীয় নাবিক, তার নাম হচ্ছে আমেরিগো ভেসপুচি। এই আমেরিগো ভেসপুচি কি করে 1497 সালে এই আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছায়, মানে আজকের যে ইউএসএ সেইখানে পৌঁছায়। তো তার নাম অনুসারে পরবর্তীতে একজন জার্মান মানচিত্রকার সাংবাদিক, ঠিক আছে, আমেরিকা নামকরণ করেন। বোঝা গেছে? এক নাম লিখে দিব, আপনারা লেখেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাবো হচ্ছে আমেরিকা। আমরা লিখব, আমার সাথে সাথে একটু কষ্ট করে লিখেন এই নোট। ইনশাআল্লাহ যতদিন পরীক্ষা দিবেন ততদিন পর্যন্ত আপনাদের কাজে লাগবে, এবং এটা হলফ করে বলতে পারি আমি যে নোটটা করে দেব এই নোট আপনি কোথাও পাবেন না, কেউ কোনোদিন করেও দেয়, মানে যেখানে ক্লাস করুন না কেন এই নোট আপনি পাবেন, এটা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। আচ্ছা আচ্ছা, 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। একটা জিনিস বলে রাখি যে 1492 সালের আগে এশিয়া, ইউরোপ, আফ্রিকার মানুষ জানতোই না যে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ওই পারে গিয়ে কোনো দেশ বা মহাদেশ আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপর ক্রিস্টোফার কলম্বাস ছিলেন ইতালীয় নাবিক। আচ্ছা আচ্ছা, 1497 সালে আরেক ইতালীয় নাবিক আমেরিগো ভেসপুচি কলম্বাসের নির্দেশিত পথ অনুসারে আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছায়।
1507 সালে জার্মান মানচিত্রকর ও সাংবাদিক মার্টিন ওয়ার্ড সিমুলার যিনি পৃথিবীর প্রথম মানচিত্র প্রকাশ করেন, তিনি আমেরিগো ভেসপুচির নাম অনুসারে আমেরিগো ভেসপুচির নাম অনুসারে আমেরিকা নামকরণ করেন। অর্থাৎ আমেরিকা আবিষ্কার করলো ক্রিস্টোফার কলম্বাস, কিন্তু আমেরিকার নামকরণ করা হয় আমেরিকা ভেসপুচি নাম অনুসারে। ঠিক আছে, তাহলে আবার একবার রিডিং করে দিই। বলা হচ্ছে 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। ক্রিস্টোফার কলম্বাস ছিলেন ইতালীয় নাবিক। এরপর দেখেন 1497 সালে আরেক ইতালীয় নাবিক আমেরিকা ভেসপুচি কলম্বাসের নির্দেশিত পথ অনুসারে আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছায়। এরপর 1507 সালে জার্মান মানচিত্রকর সাংবাদিক মার্টিন ওয়ার্ড সিমুলার, যিনি পৃথিবীর প্রথম মানচিত্র প্রকাশ করেন, তিনি আমেরিকা ভেসপুচির নাম অনুসারে আমেরিকা নামকরণ করেন। ঠিক আছে, এই পর্যন্ত হইলে আমাকে একটু বলেন। ঠিক আছে, এই পর্যন্ত হইলে আমাকে একটু কাইন্ডলি বলেন। দিনা ডান, ইয়াসির আরাফাত ওকে। ওকে, ইয়াসির আরাফাত এবং দিনা দুজন ডান লিখতে, ঠিক আছে। ওকে, এরপর আমেরিকা স্বাধীনতা যুদ্ধ ও আমেরিকার স্বাধীনতা। আচ্ছা, দেখেন আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, এটা 1492 সালে আমেরিকা আবিষ্কার হলো। এরপর 1550-এর মাঝামাঝির দিকে গিয়ে ব্রিটেন মানে আজকে যুক্তরাজ্য আমেরিকাকে উপনিবেশ গড়ে তোলে। ঠিক আছে, এবং উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, বিশেষ করে স্পেন এই দক্ষিণ আমেরিকার 10টা দেশে উপনিবেশ গড়ে তুলেছিল। মধ্য আমেরিকার 7টা, হ্যাঁ প্রায় 19টা দেশে, টোটাল প্রায় 19টা দেশে স্পেন উপনিবেশ গড়ে তুলেছিল। আপনারা ল্যাটিন ভাষা পড়েন না? ল্যাটিন ভাষাটা কি বলেন তো একটু? এই ল্যাটিন ভাষাটা কি বলেন তো? এই যে দিনা, ইয়াসির আরাফাত, তামিম হাসান, বলেন তো ভাই, ল্যাটিন ভাষাটা কি একটু বলেন। ল্যাটিন ভাষাটা কি একটু বলেন। ল্যাটিন ভাষাটা কি একটু বলেন।
আচ্ছা দেখেন, ল্যাটিন যে ভাষাটা আমরা বলি এটা কিন্তু দুইটি ভাষার সমন্বয়ের সৃষ্টি। দুইটি ভাষা সমন্বয়ের সৃষ্ট একটি ভাষা। সৃষ্ট একটি ভাষা। ভাষার মধ্যে কি কি? একটা হচ্ছে রোমান আর একটা হচ্ছে স্প্যানিশ, মানে স্পেনের ভাষা। এই দুইটা ভাষা মিলে যে ভাষা সৃষ্টি হয়েছে সেই ভাষাটার নাম হচ্ছে ল্যাটিন ভাষা। ক্লাস হয়েছে স্যার? সেই ভাষাটার নাম হচ্ছে ল্যাটিন ভাষা। দেখেন ইয়াসির আহমদ না হয় এটা বলা যাবে না। ল্যাটিন ভাষা হচ্ছে দুইটা ভাষার চেয়ে লাগবে, দুইটা ভাষার সমন্বয়ে সৃষ্ট একটা ভাষার নাম হচ্ছে কি? এই যে দেখেন এই ল্যাটিন ভাষা, ঠিক আছে? রোমান এবং স্প্যানিশ, অর্থাৎ ইতালির যে ভাষা আছে রোমান ভাষা ইতালির এবং স্পেনের যে ভাষা আছে স্প্যানিশ, এই দুইটা ভাষা মিলেই কিন্তু হচ্ছে এই ল্যাটিন ভাষার সৃষ্টি। আর ওই ভাষায় যারা কথা বলে তাদেরকে ল্যাটিন বলা হয়। তো ল্যাটিন আমেরিকার দেশ হয়েছে টোটাল 19টা, ঠিক আছে? টোটাল 19টা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমি দেখছি আমেরিকা আবিষ্কার। আমেরিকা আবিষ্কার দেখেন বলা হয়, আচ্ছা দেখেন বলা হয় যে ব্রিটেন ব্রিটেন আমেরিকা আমেরিকা ব্রিটেন বলতে আমরা যুক্তরাজ্যকে বলছি, হ্যাঁ? ব্রিটেন আমেরিকার 13টি অঙ্গরাজ্যে উপনিবেশ গড়ে তুলেছিল। উপনিবেশ গড়ে তোলে, ঠিক আছে? অর্থাৎ ব্রিটেনের অধীনে চলে যায় আমেরিকা, মানে আমেরিকাকেও ব্রিটেন শাসন করেছে একসময় এবং ওই আমেরিকা ব্রিটেনের কাছ থেকে কিন্তু স্বাধীনতা লাভ করে। আচ্ছা, ঠিক আছে? এরপর বলা হচ্ছে 1775 সালে আমেরিকার 13টি অঙ্গরাজ্যের প্রতিনিধিরা মিলিত হয়ে আমেরিকার 13টি অঙ্গরাজ্যের প্রতিনিধিরা আমেরিকার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আমেরিকার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, ঠিক আছে? এরপর 1776 সালে 2 জুলাই আমেরিকা তৎকালীন সেনাপ্রধান আমেরিকার তৎকালীন প্রধান সেনাপতি জর্জ ওয়াশিংটন ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে ইন্ডিপেন্ডেন্স হল থেকে আমেরিকার স্বাধীনতা ঘোষণা করেন, যা 4 জুলাই কার্যকর হয়। এই 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। এই 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস, ঠিক আছে? এই 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। তাহলে দেখেন বলা হচ্ছে ব্রিটেন আমেরিকার 13টি অঙ্গরাজ্যে উপনিবেশ গড়ে তুলে 1775 সালে আমেরিকার 13টি অঙ্গরাজ্যে আর অঙ্গরাজ্যের প্রতিনিধিরা আমেরিকার ব্রিটেনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ব্রিটেনের
বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ঠিক আছে, এরপর 1776 সালে 2 জুলাই আমেরিকার তৎকালীন প্রধান যে সেনাপতি ছিল জর্জ ওয়াশিংটন, তিনি ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের ইন্ডিপেন্ডেন্স হল থেকে আমেরিকার স্বাধীনতার ঘোষণা দেন, যা 4 জুলাই 1776 সালে কার্যকর হয়। ওই 4 জুলাই আমেরিকার বর্তমান স্বাধীনতা দিবস, অর্থাৎ 4 জুলাইকে ধরা। বোঝা গেছে? শাহরুখ রাখি, হ্যাঁ, অনেকদিন পর, অনেক লেট। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে কিনা একটু বলেন তো। এই পর্যন্ত বোঝা গেছে কিনা একটু বলেন। ওয়ালাইকুম আসসালাম। ওকে ডান। হ্যাঁ, ঠিক আছে হালিমা, ডান। ওকে, আমেরিকাতে তো আবিষ্কার হয়েছে, এখন আমেরিকার ভিতরে আমরা ঢুকবো, দেখি আমেরিকায় কি আছে। যেহেতু আমেরিকা আবিষ্কার হয়েছে, ঠিক আছে, সেহেতু দেখি আমেরিকা আছে কি। আমেরিকা তো আবিষ্কার হয়ে গেল। আচ্ছা, এই যে আমেরিকার স্বাধীনতার ঘোষণা দিল না, তো আমেরিকা তো যুদ্ধ শুরু হয়ে গেছে, তাই না? আচ্ছা, দেখেন, বলা হচ্ছে কি আমেরিকা যুদ্ধ শুরু হয়ে গেছে। বলা হয় পৃথিবীতে 2টি দেশের স্বাধীনতা ঘোষণাপত্র রয়েছে, যথা 1 যুক্তরাষ্ট্র মানে আমেরিকা, যুক্তরাষ্ট্র, এটাকে আমরা কি বলি ইংরেজিতে, ইউএসএ না। 2 বাংলাদেশ। এই 2টা দেশেরই মূলত পৃথিবীতে কি আছে, স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে। যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, তখন কি করলো ফ্রান্স, নাম শুনেছেন না ফ্রান্স? তো ফ্রান্স আমেরিকার পক্ষ অবলম্বন করে। কেন করে? আপনাদের যখন আমি অনেকগুলো যুদ্ধ পড়াবো, ওইখানে দেখবেন 70 বছর ব্যাপী যুদ্ধ পড়াবো, 70 বছর ব্যাপী যুদ্ধ। এই যুদ্ধটা হয়েছিল মূলত ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে, যার সময়কাল ছিল 1756 থেকে 1763। কয় বছর? 7 বছর না? যার কারণে এটাকে বলা হচ্ছে 70 বছরব্যাপী যুদ্ধ। এই যে যুদ্ধটা হইল, এই যুদ্ধে ফ্রান্স পরাজয় বরণ করে, ব্রিটেন জয়লাভ করে। ফ্রান্সের একটা রাগ ছিল, সুযোগ পাইলে একটা কূপ দিবে ব্রিটেনকে,
তো যখন এই ব্রিটেন আমেরিকা যুদ্ধ শুরু হইল, ব্রিটেন আমেরিকা যুদ্ধ শুরু হইল যখন 1776 সালে, তখন কি করলো ফ্রান্স, বলা হয় 6 ফেব্রুয়ারি 1778 সালে ফ্রান্স প্রথম দেশ হিসেবে আমেরিকাকে স্বীকৃতি প্রদান করে, আমেরিকাকে স্বীকৃতি প্রদান করে এবং আমেরিকার পক্ষ অবলম্বন করে, আমেরিকার পক্ষ অবলম্বন করে। শুধু পক্ষ অবলম্বন করে না আমেরিকা, আমেরিকাকে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, সেনাবাহিনী দিয়ে, নৌবাহিনী দিয়ে আমেরিকাকে স্বাধীন পর্যন্ত করে ফেলে ফ্রান্স। ঠিক আছে, একটা রাত থেকে। ওকে, এরপর দেখেন কি হইল, বলা হয় এরপর 1781 সালে 1781 সালে ব্রিটেনের প্রধান সেনাপতি, ব্রিটেনের প্রধান সেনাপতি কেমন পড়বে দেখেন নামটা, লর্ড কর্নওয়ালিস প্রায় 7,000 সৈন্য নিয়ে, প্রায় 7,000 সৈন্য নিয়ে ভার্জিনিয়া, আচ্ছা যুক্তরাষ্ট্রের প্রায় 7,000 সৈন্য নিয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ইয়র্ক শহরে, ভার্জিনিয়ার ইয়র্ক শহরে ফ্রান্স ও ব্রিটেনের সেনাবাহিনীর কাছে, ফ্রান্স এবং আমেরিকার সেনাবাহিনীর কাছে, আমেরিকার সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। বোঝা গেছে? আবার বলছি, 6 ফেব্রুয়ারি 1778 সালে ফ্রান্স প্রথম দেশ হিসেবে আমেরিকাকে স্বীকৃতি প্রদান করে এবং আমেরিকার পক্ষ অবলম্বন করে। এরপর 1781 সালে ব্রিটেনের প্রধান সেনাপতি লর্ড কর্নওয়ালিস কি করলো, বাধ্য হয়ে প্রায় 7,000 সৈন্য নিয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ইয়র্ক শহরে ফ্রান্স ও আমেরিকার সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করলো, কারণ যুদ্ধ চালানো তাদের পক্ষে সম্ভব না। এই কারণে। বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে? বলেন তো, এই পর্যন্ত বোঝা গেছে কিনা বলেন। বোঝা গেছে তাই তো? ওকে, এই পর্যন্ত বোঝা গেছে তাই তো? ঠিক আছে। ওকে, আমি মাসি মো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ভাই। আচ্ছা, এরপরে তাহলে দেখেন, বলা হচ্ছে 1782 সালে, 82 সালে, 1782 সালে ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটেন আমেরিকা যুদ্ধ বন্ধের ঘোষণা দেওয়া হয়। ঘোষণা দেওয়া হয়।
3 সেপ্টেম্বর 1783 সালে ফ্রান্সের প্যারিসে অবস্থিত হল অফ মিররে ভার্সাই প্রাসাদে ফ্রান্সের মধ্যস্থতায় ব্রিটেন ও আমেরিকার মধ্যে প্রথম ভার্সাই চুক্তি বা পিচ অফ প্যারিস চুক্তির মধ্য দিয়ে ব্রিটেন আমেরিকাকে স্বাধীনতা প্রদান করে। বোঝা গেছে এই পর্যন্ত? দেখেন আবার বলছি, 1782 সালে ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটেন আমেরিকা যুদ্ধ বন্ধের ঘোষণা দেওয়া হয়। 3 সেপ্টেম্বর, খুবই গুরুত্বপূর্ণ তারিখ, 1783 সালে ফ্রান্সের প্যারিসে অবস্থিত হল অফ মিররে ভার্সাই প্রাসাদে ফ্রান্সের মধ্যস্থতায় ব্রিটেন ও আমেরিকার মধ্যে প্রথম ভার্সাই চুক্তি বা পিচ অফ প্যারিস চুক্তির মধ্য দিয়ে ব্রিটেন আমেরিকাকে স্বাধীনতা প্রদান করে। প্রথম ভার্সাই চুক্তি কেন বলছি? কারণ এখানে এর আগে কোনো চুক্তি হয়নি, যার কারণে চুক্তিটাকে বলা হচ্ছে প্রথম ভার্সাই চুক্তি। ঠিক আছে? এই পর্যন্ত ঠিক আছে? ওকে, আচ্ছা, যেহেতু আমেরিকা স্বাধীনতা লাভ করে গেল, ঠিক আছে, স্বাধীনতা লাভ করে গেল না? আচ্ছা, এরপর আমেরিকার সংবিধান, যদিও একবার আমি দেখাইছি সংবিধানের ক্লাসে, তারপরে আবার দেখাচ্ছি আমেরিকার সংবিধান। আমেরিকা স্বাধীনতা লাভ করে এরপর আমেরিকার সংবিধানের একটা প্রয়োজন পড়ে। তখন আমেরিকার তৎকালীন যে আইনমন্ত্রী ছিল তার নাম হচ্ছে জেমস ম্যাডিসন। ওই জেমস ম্যাডিসনকে দায়িত্ব দেওয়া হলো আমেরিকার হচ্ছে সংবিধান রচনার জন্য। তো জেমস ম্যাডিসন 1787 সালে আমেরিকার সংবিধান হচ্ছে রচনা করলো, যেটা পরবর্তীতে 1789 সালে গিয়ে কার্যকর হয়। ঠিক আছে? তো এটা ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান, এবং লিখিত সংবিধানের মধ্যে কিন্তু হচ্ছে সব থেকে ছোট সংবিধান। বুঝা গেছে? আমি লিখে দিচ্ছি, দেখেন। ওকে,
বলা হচ্ছে 1787 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন আইনমন্ত্রী জেমস ম্যাডিসন জেমস জেমস ম্যাডিসন আমেরিকার সংবিধান রচনা করেন। আমেরিকার সংবিধান রচনা করেন, যা 1789 সালে 4 মার্চ কার্যকর হয়। ঠিক আছে, 1789 সালে 4 মার্চ কার্যকর হয়। ঠিক আছে, ওকে। এরপর এটি ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান ও লিখিত সংবিধানের মধ্যে সব থেকে ছোট সংবিধান। ঠিক আছে, আচ্ছা, এই সংবিধানে অনুচ্ছেদ রয়েছে মাত্র 7। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সংবিধানে সংশোধনী হয়েছে 33টি, কিন্তু কার্যকর হয়েছে 27টি। কার্যকর সংশোধনী 27টি। প্রথম দশক সংশোধনীকে বলা হয়, প্রথম 10টি সংশোধনীকে বলা হয় বিল অফ রাইটস। বলা হয়। কেন বিল অফ রাইটস বলা হয় প্রথম 10টা সংশোধনীকে? কারণ আমেরিকার সংবিধানের প্রথম যে 10টা সংশোধনী রয়েছে, ওই 10টা সংশোধনী ছিল নাগরিক অধিকারের সাথে সম্পৃক্ত। যার কারণে আবার বলছি, প্রথম 10টা সংশোধনী নাগরিক অধিকারের সাথে সম্পৃক্ত ছিল, যার কারণে ওই প্রথম 10টা সংশোধনীকে বিল অফ রাইটস বলা হয়ে থাকে। ওই প্রথম 10টা সংশোধনীকে বিল অফ রাইটস বলা হয়। হ্যাঁ, 27টি। আলিমা কিমো 27টি ভাই।
এই পর্যন্ত হলে একটু বলেন, হ্যাঁ, নড়াচড়া করেন সবাই। হয়েছে এই পর্যন্ত বলেন তো? হ্যাঁ, কার্যকরী সংশোধনী 27টি, ঠিক আছে। মোট 33টি সংশোধনী হয়েছে, কিন্তু কার্যকরী সংশোধনী 27। ওকে, ডান। আচ্ছা, তাহলে সংবিধান শেষ। ওকে, এরপর চলে আসবো আমেরিকার অঙ্গরাজ্য সমূহ। অঙ্গরাজ্য, ওকে। স্বাধীনতার সময় আমেরিকার অঙ্গরাজ্য ছিল, আমেরিকার অঙ্গরাজ্য ছিল 13টি। আমেরিকার বর্তমান অঙ্গরাজ্য, আমেরিকার বর্তমান অঙ্গরাজ্য 50টি ও একটি স্বতন্ত্র অঙ্গরাজ্য রয়েছে যার নাম ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। আমরা যে বলি না ওয়াশিংটন ডিসি, বলি না ওয়াশিংটন ডিসি মানে কি ডিসি, তো ওই ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, ওয়াশিংটন তো এমনিতে একটা অঙ্গরাজ্য, ওই অঙ্গরাজ্যের মধ্যে আরেকটা অঙ্গরাজ্য রয়েছে যেটাকে স্বতন্ত্র অঙ্গরাজ্য বলা হয়, ঠিক আছে। ওইটার নাম হচ্ছে ডিসি, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, ঠিক আছে। ওকে, এরপর আয়তনে বড় দেখেন, আয়তনে বড় অঙ্গরাজ্য আলাস্কা। 1867 সালে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে ক্রয় করে। যুক্তরাষ্ট্র রাশিয়ার থেকে ক্রয় করে, রাশিয়ার থেকে ক্রয় করে, হ্যাঁ। এরপর জনসংখ্যায় বড় অঙ্গরাজ্য, জনসংখ্যায় বড় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। জনসংখ্যায় বড় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। এরপর আয়তনে ছোট অঙ্গরাজ্য রোডস আইল্যান্ড। রোডস আইল্যান্ড। আর জনসংখ্যায় ছোট অঙ্গরাজ্য, ছোট অঙ্গরাজ্য ওহমিং। এই ওহমিং হচ্ছে জনসংখ্যায় সব থেকে ছোট অঙ্গরাজ্য, আয়তনে ছোট অঙ্গরাজ্য হচ্ছে রোডস, ঠিক আছে। আচ্ছা, এখানে নোট দিয়ে লিখবেন, নোট 1803 সালে 1803 সালে লুইসিয়ানা অঙ্গরাজ্যটি, লুইসিয়ানা অঙ্গরাজ্য ফ্রান্সের থেকে ক্রয় করে, যুক্তরাষ্ট্র ক্রয় করে, হ্যাঁ। লুইসিয়ানা অঙ্গরাজ্যটি 1803 সালে ফ্রান্সের কাছ থেকে ক্রয় করে।
ঠিক আছে, এই পর্যন্ত হইলে আমাকে একটু বলে। এস এম 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 মশিউর রহমান, ওয়ালাইকুম আসসালাম ভাই, এত পরে কেন ভাই? সাব্বির রহমান, বইটা নিলে মোতাবেক ক্লাস শেষ। স্যার ভালো, আমি কি ব্যাথে বলে দিব? বলো আমার একটা খুঁজুন, আপনি একটা খুঁজুন। আমি কিন্তু এখন কিছু বলিনি, আপনি বিয়ে বিয়ে করার জন্য বিয়ে করতে জীবনে যা করে নাই তা একটি আর নিয়ে মেসেজ দিচ্ছি আর আমার তো একটা বিষয় জানার ইচ্ছা যদি নাকি না করে অবশ্যই আমি তো বুঝি দেখি জানার ইচ্ছা ওই তো আমি আপনার ছাত্র বাবা মতো খুশি করে সরি স্যার করবো না কিছু বলছে। আর বলছি আসলে মজা করলাম বলে তাই করতে আপনার মধ্যে যদি আমার বিয়ের কথা আমি সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই হইছে ভাই, হইছে বলতে হইছে ডান, ওকে তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, আপনাদের মুস্তাফা মানে হাসেন, হ্যাঁ? তোমার ছাত্রী নবাব হইতে কইতেছে। ও ইয়া কি দাঁড়া, আপনি মুস্তাফার কথা বলতেছেন, হ্যাঁ? মুস্তাফার এক স্টুডেন্ট নাকি নক দিয়েছে, যে কইতেছে যে স্যার একটা প্রশ্ন করবো, আপনি কিছু মনে করবেন না তো। মুস্তাফা কইছে আমি আর কি মনে করবো, আর আমি আপনার স্যার, স্যার তো পাওয়ার মতো। তা আপনি প্রশ্ন করলে আমি মাইন্ড করবো না, আপনি বলেন। মেয়ে নাকি হচ্ছে আর কিছু বলতে চাচ্ছেন না আপনি। পরে মোস্তাক ভাই বললো যে, না আমি মজা করছি, আপনি বলেন কি প্রশ্ন করবেন বলেন। তো আপনি কি বিবাহিত, বিয়ে করেছেন? তো মোস্তাক ভাই কইছে বলছে, না আমি তো বিয়ে করি নাই, আমার কিন্তু বিয়ের কথা কয় না, বিয়ে টিয়ে হয় না। তো ছাত্রীরাও লিখছে স্যার মজা করতেছেন, আপনি আমার বললে তো আমি তো কোনো কথা ছাড়া বিয়ের জন্য রাজি হয়ে যাই। মজা করছ না? না ব্যাথুর আমার বিয়ে করতেই পারে, এটা স্বাভাবিক, করতেই পারে। ঠিক আছে, মজা লাগছে না শোনেন? যাই আপনারা স্যারের জন্য একটা পাত্রী দেখবেন আশা করি খুব শীঘ্রই। এই শীতের শেষে আমরা বিয়ে খাবো, হ্যাঁ? আপনাদের কাছে একটা দায়িত্ব দিলাম, আপনারা করে এটা করে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ তো হালিমাস ঠিক আছে, নোয়াখালী দেখেন তো ভাই। ওই যে আমার বান্ধবীর কথা বললাম না, নোয়াখালীতে জব করে। এই হারামে আমার করেছে কি তুই বিয়ে করবি, চলছে হ্যাঁ, পাত্রী দেখবো, হ্যাঁ সিরিয়াস। আমার রিপ্লাই দিতে একটা দেরি দেরি হচ্ছে, একদিন পরে রিপ্লাই দিছি। পরে বলতে তুই সিরিয়াস না, এজন্য একদিন পরে রিপ্লাই দিছিস, বিয়ে করা হইলো না। ওকে, এটা কোনো কথা? নিজের বান্ধবী হলে এভাবে বলতে পারতো? হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, এরপর আমরা চলে যাব হচ্ছে আহ আমেরিকার নির্বাচন পদ্ধতি। আমেরিকা নির্বাচন, প্রেসিডেন্ট নির্বাচন, প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি। ঠিক আছে, ওকে।
কেন কেন জেলে পাঠাবে কেন? বলেন তো কেন জেলে পাঠাবে? ওকে, দেখেন আমেরিকা প্রেসিডেন্ট হতে হলে প্রেসিডেন্ট হতে হলে তিনটি শর্ত পূরণ করতে হবে। তিনটি শর্ত পূরণ করতে হবে। এক, জন্মসূত্রে আমেরিকার নাগরিক হতে হবে। দুই, আমেরিকায় স্থায়ী 14 বছর বসবাস করতে হবে। বসবাস করতে হবে। তিন, 35 বছর বয়স হতে হবে। এই তিনটা শর্ত যদি কেউ মানে তাহলে সে মানে পূরণ করে রাখতে পারে বা পূরণ করে থাকে, তাহলে সে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবে। বোঝা গেছে? আচ্ছা, এই প্রশ্ন থেকে একটু বলেন এটাকে দেখেন। এই প্রশ্ন থেকে একটু বলেন তো। হ্যাঁ, খ্রিস্টান ওটা বলা হয়নি, খ্রিস্টান ওটা বলা হয়নি আর কি ব্যাপার, খ্রিস্টান হতে হবে এমনকি বলা সেখানে হয়। ওই তিনটা শর্ত মানতে হবে, ঠিক আছে? ওকে, এরপর ইলেকটোরাল কলেজ। ইলেকটোরাল ইলেকটোরাল কলেজ। এই ইলেকটোরাল কলেজ কি এটা আমাদের জানতে হবে। বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচক মণ্ডলী যার মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন হয়, মানে প্রেসিডেন্ট নির্বাচিত হয়। আমেরিকায় মোট ইলেকটোরাল কলেজ 538টি। আচ্ছা, জনসংখ্যার অনুপাতে ইলেকটোরাল কলেজ নির্ধারিত হয়ে থাকে। সবচেয়ে বেশি ইলেকটোরাল কলেজ রয়েছে, সবচেয়ে বেশি ইলেকটোরাল কলেজ রয়েছে
সবচেয়ে বেশি ইলেকট্রাল কলেজ রয়েছে ক্যালিফোর্নিয়ায়। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে, হ্যাঁ, অঙ্গরাজ্যে 55টি। আচ্ছা, একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী বা প্রেসিডেন্ট, আচ্ছা, যদি প্রেসিডেন্ট নির্বাচিত হতে হয়, নির্বাচিত হতে চাই, তাহলে 270টি ইলেকট্রাল কলেজ লাভ করতে হয়। ইলেকট্রাল কলেজ লাভ করতে হয়। বোঝা গেছে? তাহলে ইলেকট্রাল কলেজ কি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন মন্ডলী, যার মাধ্যমে কি হয়, প্রেসিডেন্ট নির্বাচিত হয়। ঠিক আছে? তো জনসংখ্যার অনুপাতে ইলেকট্রাল কলেজ হচ্ছে নির্ধারণ করা হয়ে থাকে। সবচেয়ে বেশি ইলেকট্রাল কলেজ রয়েছে ক্যালিফোর্নিয়া, কারণ আমেরিকার সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়া হচ্ছে 55টা ইলেকট্রাল কলেজ রয়েছে। তো তারা কি করে, তাদেরকে জনগণ নির্বাচিত করে, যেমন আমরা এমপি নির্বাচন করি না জনগণের ভোটে সরাসরি, ওই এমপি আবার প্রেসিডেন্ট নির্বাচিত করে। আমেরিকার প্রেসিডেন্ট ওই প্রতিনিধিরা, স্থানীয় প্রতিনিধি ইলেকট্রাল কলেজ তারা আবার হচ্ছে নির্ধারণ করে। ঠিক আছে? বোঝা গেছে? কোন ব্যক্তি যদি প্রেসিডেন্ট হতে চায়, ওই যে 538টা ইলেকট্রাল কলেজ হচ্ছে, তার মধ্যে 270টা ইলেকট্রাল কলেজ হচ্ছে লাভ করতে হবে। বোঝা গেছে? এটা দেখেন তো, मुझे देखा तो जाना আচ্ছা, স্টুডেন্ট কমেন্ট করতে জানেন আপনার নাকি বিয়ে দিলে আপনার বউ আর বাবা নাকি হ্যাঁ মামলা করে, আর তার বিয়ে দিলে কিন্তু কথা হচ্ছে এটা আপনার বিয়ে দিয়েছে কেন? পরে বলতে হবে স্যার একটা কথা আছে কি, আপনার আমার ভালো লাগে, আমার বহুত পাগল হচ্ছে, আমি কি বুঝতে পারি আপনাকে আমার ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, ভালো কিছু না এই দূরে থাকে, বাইরে যাতে ঠিক না হয়। কারণ আমার মন করতেছে এগুলো কি করলাম স্যারকে অবশ্যই। ওকে ডান। আচ্ছা ওকে, তাহলে এই পর্যন্ত বোঝা গেছে তাই না? আচ্ছা, আমেরিকার টপিকটা ইন্টারেস্টিং, কিন্তু আপনারা নিতে পারতেছেন না মনে হচ্ছে ইন্টারেস্টিং এর ভিতরে, মানে মজা বুঝতে পারতেছেন না। ঠিক আছে? ওকে, এখন দেখেন আমি যেটা বললাম সেটা হচ্ছে যে ইলেকট্রাল কলেজ তো গেল। আচ্ছা আচ্ছা, এরপর এরপর আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচন হয়, প্রেসিডেন্ট নির্বাচন হয় প্রতি 4 বছর পর পর নভেম্বর মাসে প্রথম সোমবারে
পরের মঙ্গলবার। দেখেন ওই যে বছর লিপ ইয়ার হয় না, অধিবর্ষ হয় না, লিপ ইয়ার, ওই 4 বছর পর পর লিপ ইয়ার হয় না, তো ওই লিপ ইয়ার যে বছর হবে ওই 4 বছর পর পর কি বলছে যে নভেম্বর মাসের প্রথম সোমবারের পরের মঙ্গলবার, অর্থাৎ আজকে রবিবার না, আজকে নভেম্বর মাসে ধরেন 1 তারিখ, আগামীকাল কি সোমবার না, 2 তারিখ না, পরের দিন কি মঙ্গলবার না, ওই মঙ্গলবারে নির্বাচন। এখন ধরেন নভেম্বর মাস পড়ছে বুধবারে, তাহলে আবার সামনে একটা সোমবার আসবে, তারপরের যে মঙ্গলবার সেই মঙ্গলবার নির্বাচন। বোঝা গেছে এবারে কি বলেছি বলেন তো? বোঝা গেছে? সব শুনে ফেলেছে, ইয়াসির আরাফাত সব জানাইছে। এখন তো বোঝা গেছে বলেন তো? রাখিব ছেড়ে দেব না। আচ্ছা শুনেন, মঙ্গলবারে যদি নভেম্বর মাস হয় তাও কিন্তু বলছে প্রথম সোমবারের পরের মঙ্গলবার, তার মানে কি প্রথমে একটা সোমবার হতেই হবে, তারপরে নির্বাচন হবে, এর আগে নির্বাচন হবে না। বোঝা গেছে? ওকে, এরপর এরপর আমেরিকা, আচ্ছা এটা তো কারেক্ট আছে, পরে লিখে দিচ্ছি। আচ্ছা এরপর আমেরিকার আইনসভা, আমেরিকা আইনসভা, ঠিক আছে? ওকে, আমেরিকা আইনসভার নাম কংগ্রেস। এটি 2 কক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। উচ্চকক্ষের নাম, উচ্চকক্ষের নাম সিনেট, সদস্য সংখ্যা 100 100। ঠিক আছে? অর্থাৎ সিনেট সদস্য হচ্ছে 100 জন। এরপর নিম্নকক্ষের নাম, নিম্ন কক্ষের নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে? যা সদস্য সংখ্যা 435 জন। আচ্ছা, যার সদস্য সংখ্যা কত বলেছি? 435 জন। আপনারা ওই যে আমেরিকার 50টা অঙ্গরাজ্য করেছেন না, ওই 50টা অঙ্গরাজ্য থেকে 2 জন করে সিনেটর নিযুক্ত হবে, সিনেটর নিযুক্ত হবে। ঠিক আছে? 2 জন করে হলে কয়জন না? 100 জন না? 50টা অঙ্গরাজ্য থেকে 2 জন করে সিনেটর নিযুক্ত হবে, এই টোটাল 100 জন। ঠিক আছে? আর আমাদের রিপ্রেজেন্টেটিভের সঙ্গে প্রতিনিধি সভার সদস্য হচ্ছে 435 জন। ঠিক আছে? 435 জন। বোঝা গেছে এই পর্যন্ত?
মঙ্গলবার, প্রথম সোমবারের পরের মঙ্গলবার, নট পরের সোমবারের পরের মঙ্গলবার না, প্রথম সোমবারের পরের মঙ্গলবার। জীবন ধরে দিতে সেই কিছু মানুষের জীবনে এই হইলে বলেন ওকে ঠিক আছে। না ইয়াসির আরাফাত ইলেকটরাল কলেজ 538টায়, কিন্তু বলা হচ্ছে যে 535টা হচ্ছে টোটাল হচ্ছে কি ওই যুক্তরাষ্ট্রের হচ্ছে আসন সংখ্যা, ঠিক আছে। বাকি তিনটা প্রেসিডেন্ট কর্তৃক অনুমোদিত, বাকি তিনটা প্রেসিডেন্ট কর্তৃক অনুমোদিত, বুঝা গেছে? ওইটা নির্বাচিত না, প্রেসিডেন্ট কর্তৃক অনুমোদিত, বুঝা গেছে? আচ্ছা, এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবনের নাম, বাসভবনের নাম হোয়াইট হাউস, হোয়াইট হাউস। আচ্ছা, হোয়াইট হাউস, হোয়াইট হাউস এর স্থপতি, স্থপতি জেমস হোবান, জেমস হোবান। এটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত। অবস্থিত এটি নির্মাণের সময়টা 1790 থেকে 1798। নির্মাণের সময়টা 1790 থেকে 1798, ঠিক আছে? 1790 থেকে 1798 এই পর্যন্ত বলতে আমাকে একটু বলেন। ওকে, আজকে ক্লাস বাড়াবো না, আজকে এখানে শেষ করে দিব। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে বাহ, ভালো কিছু। ওকে, ভেরি গুড। কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে?
প্রশ্ন থাকলে করেন, না হলে এখানে স্টপ করে দেবো আজকে। আর যাবো না, রাত হয়ে গেছে, যত তাড়াতাড়ি ঘুমে যাওয়া যায়। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে, কেমন? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে।